আমাদের এই উপস্থাপনায় ব্ল্যাক ম্যাজিক এবং অন্যান্য অলৌকিক উপাদানের উল্লেখ আছে। অন্তহীন ক্রিয়েশন কোনোভাবেই এই সমস্ত কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে সমর্থন করে না। কাহিনীর প্রেক্ষাপটকে জমজমাট ও উপভোগ্য করতেই বিষয়গুলির অবতারণা করা হয়েছে। আমরা আশা করব আপনারাও উপযুক্ত বিজ্ঞান মনস্কতার সঙ্গেই আমাদের এই নিবেদন উপভোগ করবেন। এছাড়াও এই নাটকে হত্যাকাণ্ডের বিভিন্ন বিভৎস বিবরণ রয়েছে, যা শুনে একটুর জন্য হলেও আপনার গা ঘিন ঘিন করতে পারে। শিশুরা গল্পটা একটু সাবধানে শুনবে। আর যারা এই সমস্ত বিষয় একটু স্পর্শকাতর বা সেন্সিটিভ, তাদের জন্যই আমাদের এই আগাম সতর্কতা। অনিন্দ, এই অনিন্দ, বল। চলুন, তলব পড়েছে। কার? এডিটর ম্যাডাম। আবার কার? বৈদ্যবাটির রিপোর্ট। উফ, চ। তা কেমন ঘুরলি বল? ঘুরলাম ভাই, গত 5 মাস ধরে পত্রিকাটা জাস্ট নাকানি চোবানি খাচ্ছে। হ্যাঁ, স্পন্সর পাচ্ছি না, অ্যাড নেই, রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে স্টোরি পাচ্ছি না। আর তুই বলছিস? তবে কপালে তোমার আজ দুঃখ আছে। কেন? হাওয়া যা দেখলাম, বড় সড়ো ঝড় অপেক্ষা করছে। ক্যান্টিনে চ, চা খেয়ে রেডি হয়ে ঢুকবো। চ। দুটো চা দিও তো। তা কিছু হলো বৈদ্যবাটিতে? ধুর, সারাটা সকাল বেকার বেকার ঘুরলাম, রোদে ঘুরে ঘুরে মরলাম, আর দুপুর থেকে নামলো বৃষ্টি। শালা ছাতাটা নিয়ে যায়নি, ভিজে কাক। আর স্টোরি? স্টোরি? থুর থুর। তবে হ্যাঁ, একটা অন্য কন্টেন্ট পেয়েছি, যদিও। কি কন্টেন্ট? একজন ওই সাধু বাবা, বুঝলি, মানে ঠিক ওই সাধুও না, ওই আরে কি বলে অঘরি 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 টাইপের, তার সন্ধান পেয়েছি। ইন্টারেস্টিং তো। তারপর শুনি শুনি। থুর, কি ইন্টারেস্টিং? তবে হ্যাঁ, ওই একটু অদ্ভুত, এই যা। আহা, শোনা না, কি হয়েছিল? দাঁড়া, আগে একটু বসকে সামলে আসি। মে আই কামিন ম্যাম? ইয়েস, কামিং। তা আমার তলব শুনেই ক্যান্টিনে গেছিলে বুঝি? কিন্তু আমি তো অফিসেই বসে সাধারণত। না ম্যাম, আসলে চা খেতে গেছিলাম। রিপোর্ট কই? দাও। মানে ম্যাম, আসলে সত্যি বলতে আই ডিডন্ট গেট এনি স্টোরি। অফিসের টাকায় সারাদিন ঘুরে এসে এখন বলছো স্টোরি পাওনি? সিরিয়াসলি, ডু ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড দিস সিচুয়েশন? উই আর অলরেডি হ্যাভিং লস। না ম্যাম, আসলে ম্যাম মানে। জাস্ট শাট আপ। লজ্জা করছে না অজুহাত দিতে? ওকে, ইউ হ্যাভ অনলি 1 week. Within this week, I want a cover story from you. স্টোরি দিতে পারলে ভালো, আর না পারলে অন্য কিছু ভেবে রেখো। আসতে পারো। থ্যাংক ইউ ম্যাম। আর হ্যাঁ, শোনো। হ্যাঁ, ইয়েস ম্যাম। ডোন্ট ফরগেট দ্যাট ইউ আর রিপ্লেসেবল। তোমার জায়গায় অন্য কাউকে পেতে আমাদের সময় লাগবে না, মনে রেখো কথাটা। ওকে ম্যাম। এখন যাও। কিরে, কি ভাবছিস? কিরে অনিন্দ, কি ভাবছিস? বস কি বললো? করকেছে নাকি? 1 সপ্তাহের মধ্যে স্টোরি চাই। চাকরিটা বোধহয় আর থাকলো না। ওস্তাদ, দুটো চা। ঠিক আছে, 1 সপ্তাহ তো আছে, হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ, কিচ্ছু হবে না বস, আমি বরং একটা চপের দোকান খুলবো। তুই অঘরির গল্পটা বলবি বলেছিলি আমাকে। শুনেই ছাড়বি বল? শুনেই ছাড়বো। ভালো, শোন তবে। বৈদ্যবাড়িতে সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে ফিরছি, রোদে পোড়া আর ধুলো খাওয়া ছাড়া কিছুই লাভ হয়নি। হঠাৎ নামলো বৃষ্টি। শালা, সে কি ঝমঝমিয়ে বৃষ্টি!
নিমেষে ভিজে কাক। শেষটায় নিউমোনিয়ায় পড়ি আর কি। এই ভয়ে একখানা চায়ের দোকান খোলা পেয়ে ঢুকে পড়লাম। ফাঁকাই ছিল, তা এমনি এমনি তো গিয়ে আর বসা যায় না। এক ভাঁড় চা আর একখানা বিস্কুট নিয়ে তো বসলাম। দোকানদারের সাথে এমনি গল্প করছি আশেপাশের হালচাল নিয়ে। হঠাৎ দেখি একটা কাপালিক গোছের লোক, মাথায় বিশাল জটা, বুঝলি তো, পরনে লাল চিলির কাপড়, হাতে যাকে বলে ওই একটা লোহার বড় চিমটে, আর শরীরের যে অংশটুকু বেরিয়ে আছে তাও ছাইয়ে ভরা। সেই বাবাও এসে ঢুকলেন চায়ের দোকানে। এর নাম বাবা ঠাকুর? ছেলে ভালো আছে তো? আগে হ্যাঁ বাবা ঠাকুর, সবই আপনার দয়া। দয়া? দয়া করার আমি কেউ নই রে। সব দয়া ওই মালিকের, সব। কিন্তু আসছে অমাবস্যায় তোর বউয়ের শরীর খারাপ হবে, নজর রাখিস। আগে বাবা রাখবো। মানে ঠিক কি হবে যদি বলেন? বাতের ব্যথা। বাবাজি যেমন ভিজে ভিজে এলেন তেমনই ভিজে ভিজে বেরিয়ে গেলেন, যেন এটুকু বলতেই তার আশা। আচ্ছা দাদা, এই সাধু বাবাকে? সাধু নন, উনি এক বিশাল বড় অঘরী বাবা। বাবাজির অপার মহিমা। ওই যে আপনার স্ত্রীর যে ব্যাপারটা উনি বললেন, ওরকম সত্যিই হয় নাকি? নিশ্চয়ই, আপনি বাইরের লোক তাই জানেন না। বাবাজির মহিমার কিছুই দেখেননি। বাবাজি মানুষের চোখ দেখে এমন অনেক ভবিষ্যৎবাণী করেছেন যা অক্ষরে অক্ষরে ফলে গেছে। কীরকম? দেখুন, আমি এই দোকানটা করেছি তা প্রায় বছরখানেক হলো। ঠিক 6 মাস আগের কথা, এখনও যেন চোখের সামনে ভাসে। একদিন দুপুরে দোকান বন্ধ করে বাড়ির দিকেই যাচ্ছি। হঠাৎ পথে বাবাজির সঙ্গে দেখা। তিনি আমার মুখোমুখি হতেই দাঁড়িয়ে গেলেন, আমার চোখের দিকে তাকালেন। সে কি চাহনি! আমার হাত পায়ে বশ রইল না। হঠাৎ বাবা বললেন, তোর সন্তান 4 বছর বয়স, একটা অঘটন ঘটবে। বেশি কিছু না, কিন্তু পাটা ভেঙে যাবে। তবে বাচ্চা মানুষ তো ব্যথা পাবে। বলেই হনন করে হেঁটে বেরিয়ে গেলেন। সত্যিই আমার ছেলের বয়স 4। কথাটা শুনে ভয় পেয়ে গেলাম। বাবার মন, বাবাজির উপরে যে ওইটুকু সময় বিশ্বাস জন্মেছিল, তার জন্যেই ঠিক করে রেখেছিলাম ছেলেকে আর বাড়ির বাইরে ছাড়বো না খুব একটা। কিন্তু বিপদ যখন আসে তাকে ঠেকানো যায় না। এর 2 দিন পরেই এক রাতে আমার ঘুম ভেঙে গেল। ছেলের চিৎকার, ছেলে চাদর জড়িয়ে বিছানা থেকে পড়ে গেছে। সত্যি সত্যি বাঁ পাটা ভেঙে গেল ছেলেটা, জানেন। সেই থেকে আমার বিশ্বাস বাবাজির প্রতি অটুট। তার মানে আজ বাবাজি যে কথাগুলো বললেন সেগুলোও কি হতে চলেছে? আলবাত হতে বাধ্য। তারপর ফিরে এলি? হ্যাঁ, আসলে ওরে তুই কি পাগল? কেন? তোর হাতে এত ভালো একটা স্টোরি ছিল, আর তুই কি, মানে কি বলবো তোকে। অবশ্য ভেবেছিলাম একবার, কিন্তু ভেবেছিলি, তারপর ফিরে এলি। তোর জন্য ওই বসের ঝাড়টাই ঠিক আছে। ইউ ডিজার্ভ দ্যাট। ফালতু না বকে কি করব বল? আবার বলে দিতে হবে, ট্রেন ধর, বৈদ্যবাটি যা, বাবাজির ইন্টারভিউ নে। এত ভালো একটা স্টোরি মিস করিস না। পাবলিক এসব খায় বেশি, এইসব অলৌকিক ঘটনায় মানুষের ইন্টারেস্ট বেশি। কি ইন্টারভিউ নেব? ওনার লাইফটা কভার করবি। এই উনি যেমন কিভাবে অঘরী হলেন, ওনার ছোটবেলা, গুরুর নাম, ওনার ফিলোসফি, সব। এছাড়া একটা লাইফস্টাইল স্কেচও পাবি। কামন ব্রো, কামন। ঠিক তো, আশা করি ওই চাওলাকে ধরলেই ঠিকানাটা পেয়ে যাব। বেশ, তবে আবার বৈদ্যবাটি। বেস্ট অফ লাক। এই যে, ও দাদা, একটু শুনছেন? হ্যাঁ বলুন। বলছি যে ওই অঘরী বাবার ঠিকানাটা একটু পাওয়া যাবে? দেখলেন তো, সেই আবার ফিরে আসতে হলো।
ওই যে ওইদিকে সোজা হেঁটে যান, পথে একটা বস্তি পড়বে। সেই বস্তির বাঁ হাতে একটা ছোট্ট জঙ্গল মতো আছে। সেটা পেরোলেই একটা ছোট মাঠে একটা পোড়া অশ্বত্থ গাছ। সেই গাছের নিচেই পাবেন বাবাকে। বাবা, বাবা, কে? বাবা আমি আসলে উঁচুতলার তারা খেয়ে এসেছিস? হ্যাঁ ইয়ে মানে বাবা আমি একজন সাংবাদিক। আমার নাম অনিন্দ্য গুহ। আসলে আপনাকে নিয়ে একটা স্টোরি বানাতে চাই। আমি জানি বাবা, তুই কেন এসেছিস আমি জানি, আর তার ফল কি হবে সেটাও আমি জানি। এমন ভাবে আমার কাছে আগে কেউ আসেনি। বল, কি জানতে চাস বল। হ্যাঁ 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 মানে মানে আপনি নাকি মানুষের চোখ দেখে ভবিষ্যৎ বলতে পারেন। মানে আমি শুনলাম আর কি। হ্যাঁ, এই শক্তি আপনি কোত্থেকে পেলেন? শক্তি? এই শক্তি আমি কোথাও থেকে পাইনি। তবে আমার জন্ম তোদের মতন এক মধ্যবিত্ত পরিবারেই। আচ্ছা, তো সেখান থেকে কিভাবে এই জীবনে এলেন? শুনবি? শোন তবে, সে এক লম্বা কাহিনী। আমার নাম তখন ঋষিকেশ সেন। আমি ছোটবেলা থেকেই একটু খাপছাড়া বারমুখ ধরনের। দূরের দিগন্তে যখন দেখতাম সূর্য ডুবছে, আমার মনটা একটা অজানা আকর্ষণে সেদিকে ছুটত। একদিন আমাদের বাড়ির পাশের পুকুরে একটা লোক ডুবে আত্মহত্যা করেছিল। ভোর রাতে আমি দেখি তার লাশটা ভাসছে ফুলে ঢোল, অদ্ভুত একটা চিহ্ন মুখে, মৃত্যুর চিহ্ন। ভোরের আবঝানিল আলোতে লাশটা দেখে আমি ভয় পাইনি, একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। তারপর থেকে খুব বেশি বাড়িতে থাকতাম না। অজানার প্রতি আকর্ষণ বেড়ে গিয়েছিল আমার। খালি ঘুরে বেড়াতাম মাঠে ঘাটে। জ্যোৎস্না রাতে এক একদিন দূরে দিগন্ত পারের গাছপালার অন্ধকার থেকে এক একটা অদ্ভুত ডাক আসতো, যেন আমি শিহরিত হতাম। এভাবেই কাটছিল। আমার বয়স তখন 21। জীবন নতুন মোড় নিল। একটা মাতাল ড্রাইভারের গাড়ি পিষে দিল আমার বাবা মাকে। তখন আমি গ্র্যাজুয়েশন শেষ করছিলাম, কিন্তু বাবা মায়ের অকাল মৃত্যুতে তা আর হলো না। শুরু হলো অর্থকষ্ট। পড়া ফেলে ছুটলাম চাকরির খোঁজে, কিন্তু একটা 12 পাস ছেলেকে কে চাকরি দেবে? চিন্তায় পড়লাম, তবে এবারে কি করা যায়। এমনি সময় একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এক জায়গায় চাকরির দরখাস্ত দিয়ে হতাশ হয়ে ফিরছি। এক বন্ধুর সঙ্গে দেখা, খুব পুরনো বন্ধু, অনেক দিন দেখা নেই। খুব হাসি খুশি প্রাণবন্ত ছেলে, কিন্তু হঠাৎ ওর চোখের দিকে চোখ পড়ল। ওর চোখের দিকে চোখ পড়তেই কি যেন হয়ে গেল। একটা প্রচন্ড ধাক্কা লাগলো যেন। আশেপাশের আলো ভরা জগৎটা নুড়ি পাথরের মতো ডুবে গেল অন্ধকারে। সেই বিভৎস অন্ধকারে আবছা দেখলাম। ও সে কি দৃশ্য!
দেখলাম ভর দুপুরে একটা ব্যস্ত রাস্তা, একটা ভিড় বাস রাস্তার এক পাশে, গতিটা একটু কমাতেই ভিড় ঠেলে নামতে দেখলাম আমার এই বন্ধুটাকে, যার সাথে কথা বলছিলাম একটু আগে। পারলো না, নামতে পারলো না। শেষের পাদানিতে পা হড়কে পড়লো সোজা রাস্তায়, আর তখনই ওভারটেক করতে গিয়ে একটা গাড়ি পেট থেকে কেটে গিয়েছে বন্ধুটার, দুটুকরো হয়ে গেছে। একটু আগে যার প্রাণোজ্জ্বল হাসি শুনলাম, সে লোকটা এখন নিথর, চোখে মুখে কিরকম একটা ছায়া, মৃত্যুর ছায়া। বহু বছর আগে দেখেছিলাম এরকমই, সেই পুকুরে ভাসা লাশটার মুখে। হাত পা ঝিমঝিম করছিল, কান দুটো ঝাঁঝা করছিল। হঠাৎ দেখলাম বন্ধুটা আমাকে ধরে ঝাঁকুনি দিয়ে ডাকছে। বুঝলাম না কি হলো, কি দেখলাম, স্বপ্ন না সত্যি নাকি। তবে ঘটনাটা পাথরের মতন চেপে রইলাম মনে। পরের দিনও চাকরির জন্য আপিত্তেশ করে ফিরছি, রাস্তার একধারে দেখি জটলা। কি দেখলাম গিয়ে জানো? সেই বন্ধুকে পিষে দিয়েছে একটা গাড়ি, আমার সামনে পড়ে আছে দুটুকরো দেহটা, পেটের জায়গাটা কাটা, রাস্তা ভর্তি রক্ত আর মাংসতে। রাস্তায় টায়ারের দাগ চিপে যাওয়া মাংসের উপর দিয়ে পড়ে আছে মাংসের টুকরো, পাকস্থলী, শিরা। হঠাৎ শরীরটা কেমন করতে লাগলো। কিমা বুঝিস বাবা? মাংস কেটে কিমা হতে দেখেছিস? ওইরকম কিমা হয়ে গিয়েছিল আমার বন্ধুর শরীরটা। সেই প্রথম এই শক্তির সঙ্গে আমার পরিচয়। কিন্তু বাবা, হাজার ভেবেও আমি এর পেছনে কোনো যুক্তি খুঁজে পেলাম না। তারপর আর একদিন আমার সঙ্গে আর এক বন্ধুর দেখা। তারও চোখের দিকে চাইতেই আবার দেখলাম সেও বাথরুমে স্লিপ কেটে পড়ছে। বেসিনে মাথাটা প্রচন্ড জোরে ঠুকছে। বেসিনের একটা অংশ ভেঙে গেছে, আর বন্ধুর মাথাটা ফেটে রক্তে ভাসছে নিচে। এবারে আমি ওকে বললাম কথাটা, হেসে উড়িয়ে দিল। কিন্তু পরদিনই শুনলাম স্নান করতে গিয়ে আমার মনের অবস্থা তখন অদ্ভুত। রোমাঞ্চ জাগছে শরীরে, একটা অদ্ভুত ক্ষমতা পেয়েছি সারা জীবন ধরে লাঞ্ছিত হতে থাকাই আমি। একদিন বাবার এক বন্ধুকে দেখলাম রাস্তায় পাশ কাটিয়ে চলে যেতে। উনি খেয়ালও করেননি আমায়, কিন্তু ওর চোখের দিকে চাইতেই দেখলাম একটা অন্ধকার ঘরে ও দেহটা ঝুলছে সিলিং ফ্যান থেকে। তখনও প্রাণ আছে, তীর তীর করে কাঁপছে দেহটা। কদিন পর শুনলাম দেনার দায়ে ডুবে ভদ্রলোক। আমি সত্যি এবারে পাগলের মতন হয়ে গেলাম। এসব কি হচ্ছে? আমি কি এগুলো সত্যি দেখছি না মাথা খারাপ হয়ে গেছে? বাড়িতে মন থেকে না, চাকরির চেষ্টা ছেড়ে দিয়েছি। মানুষের সংস্পর্শে এলেই ভয় লাগে। কি জানি এই এখন যাকে এত জীবন্ত হাসি খুশি দেখছি, তার কপালে কি ভয়ানক মৃত্যু লেখা আছে। দেহ মন অবসন্ন হয়ে আসে,
প্রতিবেশীরা পাগল ভাবে। ভয় লাগে যে এই বুঝি পাগলা গারদে ঢুকিয়ে দেবে। তারপর একদিন কি একটা কাজে বেরিয়েছিলাম, ফিরছি যখন তখন ঝাঁঝা দুপুর, কান মাথা জ্বালা করছে, মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। পিচ গলা রাস্তা দিয়ে আসছি, হঠাৎ চোখে পড়লো রাস্তার একটু তফাতে একটা আম গাছ, তার নিচে একটা বড় পাঁচিল। কটা বাচ্চা পাঁচিলে চড়ে আম গাছে উঠতে চাইছিল। হঠাৎ পশুর মতন ঘুমিয়ে উঠলাম আমি। ভেসে উঠলো চোখের সামনে পাঁচিলটা ভেঙে বাচ্চাগুলো চাপা পড়ে যাচ্ছে। ভাবনাটাকে মাথা থেকে ঝিরে ফেলে এগোতে যাব, আচমকা হুড়মুড় করে বিকট শব্দ। ফিরে তাকালাম, সত্যি আমার চোখের সামনে ভেঙে পড়া পাঁচিলের ইটের স্তূপটার তলা থেকে বেরিয়ে আসছে রক্ত, আর একটা হাত বেরিয়ে আছে, তখনও জীবিত। এক ফোঁটা প্রাণের জন্যে, একটু হাওয়ার জন্যে কি আকুতি হতে পারে আমি তাও ভেবে দেখলুম বাবা। আমি তখনই অজ্ঞান হয়ে যাই। তারপরে বাড়ি ছেড়ে ভবঘুরে হয়ে পড়ি। দেখি ভয়ানক অসুখ আমার, আগাম দেখে ফেলি লোকের মৃত্যু, দেখি মৃত্যু যন্ত্রণায় ছটফট করা দেহগুলোকে। লোকের সংসর্গে যাই না, কিন্তু পেটের দায় বড় দায়। খিদের জ্বালায় অবসন্ন শরীরে একদিন একটা গ্রামের প্রান্তে একটা পুরনো মন্দিরে উপস্থিত হলাম। জায়গাটা একেবারে নির্জন, পাশে একটা পুকুর, গাছপালার ছায়া দিয়ে ঘেরা, অন্ধকার জল। কি বলবো বাবা, পরিবেশটায় আমার প্রাণ জুড়িয়ে দিল। যেন একান্ত পরিচিত প্রিয়জনের মতো করে টেনে নিল এই গাছপালা, এই পুকুর। বসে রইলাম সেই ছায়ায় অনেকক্ষণ। মন ভরে শুনলাম পাখির ডাক, আমার প্রাণ জুড়িয়ে গেল। তারপর যেই উঠতে যাব, শুনতে পেলাম পেছনে কার পায়ের আওয়াজ। চমকে তাকিয়ে দেখি এক সাধু দাঁড়িয়ে। কিছু একটা জিজ্ঞাসা করতে যেতেই চোখ পড়লো বাবার চোখের দিকে। না, এবার কোনো ভবিষ্যৎবাণী না, এবারে আমি নিস্তার পেলাম। কখনো খেয়াল করেছিস, আমরা যখন ছোট্টটি থাকি তখন শীতকালে রাত্রে ঘুমের গভীরে গা থেকে গরম লেপটা যখন সরে যায় আর আমরা শীতে কাঁপি, তখনই আদৌ ঘুমে কখনো টের পেয়েছিস একটা হাত লেপটা টেনে তুলে দেয় আমাদের গায়ে? কতটা ভরসা, কতটা নিরাপত্তা থাকে সেই হাতের স্পর্শে। কিংবা জ্বরের ঘোরের মধ্যে কপালে প্রিয় একটা হাতের স্পর্শ যে আশ্বাস এনে দেয়, সেই ভালোবাসা আমি টের পেলাম সাধু বাবার চোখে। তৎক্ষণাৎ পায়ে গিয়ে পড়লাম, বাবা আমাকে বাঁচান, বাবা আমার ভাই পড়ছি, বাবা আমাকে বাঁচান। আমি শুধু লোকের মৃত্যু দেখে বেড়াচ্ছি বাবা। আমি থাকতে পারছি না বাবা, আমাকে বাঁচান, আমাকে কৃপা করুন বাবা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান। তোর উত্তর তোকে কেউ দেবে না রে, তোর উত্তর তুই নিজেই জানিস। কিন্তু বাবা, মানে আমি, তোর দিব্য দৃষ্টি রয়েছে, তোর উত্তর সেই দিব্য দৃষ্টিতেই। আপনি জানলেন কিভাবে? চোখ যে কথা বলে। আমি অবশ্য তোর মতো ভবিষ্যৎ দেখতে পাই না, কিন্তু চোখের সাথে মনের যে সেতু, সেই সেতু ধরে আমি মনের মাঝে নামতে পারি। অবশ্য তোকে এত কিছু করতে হয় না, কিন্তু তোর যে সাধনার দরকার বাছা, সংসার করার জন্য যে তোর জন্ম হয়নি। বাবা আমাকে বাঁচান বাবা,
চারদিকে যাই কেবল মৃত্যু দেখি, চোখের সামনে দেখি কিভাবে মানুষটা শেষ হচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। যন্ত্রণায় করে করে খাচ্ছি। বাবা, আমাকে আমাকে বাঁচান। তুই কিছুই পারবি না বাবা, অনিবার্যকে কি ঠেকানো যায়? তুই নিছক দর্শক হচ্ছ, কেউ দেখতে পায় না কিন্তু তুই পাস, এই যা তফাৎ। এর বেশি কিচ্ছু পারবি না যে। আয় সাধনায় আয়, সাধনেই তোর মুক্তি। আর এই সাধনা সংসারে থেকে হবে না, তোকে সন্ন্যাস নিতে হবে। কিন্তু বাবা, আমি তো তন্ত্র সাধনার কিচ্ছু জানি না। কেউই কিচ্ছু জেনে আসে না রে, সবাই অজ্ঞই আসে। জ্ঞানের বৃদ্ধি ঘটে বয়সের সাথে। তোর তিন কুলে কেউ নেই, দুদিন পর খেতে পাবি কিনা জানিস না, তাই তো? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। আয় বাবা, তোর দিব্য দৃষ্টি আছে, তুই ভবিষ্যৎ দেখতে পাস, এই তোর কষ্টের কারণ। কিন্তু উপায় যে নেই, নিজের থেকে পালাবি কি করে? তাই বলি, তোর উত্তর তোর নিজের কাছেই আছে, খুঁজে বার কর সেই উত্তর। আয় আয় সাধনার দুনিয়ায়, সবার মাঝে দুনিয়া, তবু সবার থেকে আলাদা। আয় নিজেকে নিজে খুঁজে নে, নিজের মধ্যেই পাবি এই বিশ্বটা। তোর তুই ছাড়া যে আর কেউ নেই রে, তোর যে তোকে খোঁজা তাই একান্ত জরুরি। আয় আমার শিষ্য হবি? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ আমি রাজি, আমি রাজি, আমি রাজি। সেইখান থেকেই আমার শুরু, আমার শক্তির আবিষ্কার, আর সেই সঙ্গেই আমার তন্ত্র সাধনার পথে আসা। গুরুদেবের কাছে দীক্ষা নিলাম। আমার নাম হলো ত্রিবোকানন্দ। শক্তি মানুষের কেন্দ্রীয় ক্ষমতার অংশ। মানুষের দেখা, শোনা, বোঝা, বলা, এগুলো কিন্তু শক্তি। তেমনি আমার শক্তি হলো দিব্য দৃষ্টি, আত্মার সপ্তচক্রের শক্তি। আমি বাড়িয়েছি সেই শক্তি, কিন্তু তারপর থেকে সেই শক্তির আস্ফালন আমার হাতে থাকে না, সবই মায়া। কত কি ঘটে গেল এই শক্তির ফলে। ঘটে গেল? কি ঘটে গেল বাবা, যদি বলেন তো? শুনবি? আছে সাহস? সাহস? বাবা, এই সাহসটুকু যদি দেখাতে না পারি তাহলে তো রাস্তায় বাটি হাতে বেরিয়ে পড়তে হবে। শোন তবে, শক্তি লাভ এবং আমার বৈরাগ্য গ্রহণের পর মনে হলো এই তো জীবন। কিছুটা নেই, কোনো দায় নেই, শুধু একাগ্র চিত্তে সাধনা। ভোরের আকাশের নিচে উন্মুক্ত প্রান্তরে আমরা হাঁটছি। খোলা হাওয়ায় মনে হচ্ছে আমার দেহটা একটা ঝরা পালক, উড়ে চলেছি অন্তহীনে। তখনও গুরুদেবের কাছে তন্ত্র সাধনার জ্ঞান সম্পূর্ণ হয়নি। শ্মশানে মশানে রাত কাটাই। গুরুদেব যে কোথায় নিয়ে যেতে চান জানি না, হয়তো কোনো এক অজানা গোপন তীর্থে। একদিন এক রাতে এক জঙ্গলে সে রাতের মতন বাসা বেঁধেছি। সেদিন আকাশে ঘন মেঘ, আশেপাশে দম চাপা পরিবেশ। গুরুদেবের সঙ্গে জীবনের অনিত্যতা নিয়ে কথা বলছি। আচমকা গুরুদেবের মুখে চোখ পড়তেই আঁতকে উঠলাম। দেখলাম গুরুদেবের চোখের মনির পাশে একটা কালো জিনিস ঘোরাঘুরি করছে। দৃশ্যটা মোটেই কাঙ্ক্ষিত নয়। আমি বললাম গুরুদেবকে, তোর শক্তির বিস্তার ঘটেছে তাহলে। তাহলে আমাদের এখন কি করা উচিত গুরুদেব? বিপদটা কি সেটাই যদি জানতে না পারি কি করব? তবে
আপাতত যদি আপনার মঙ্গল কামনায় একটা যজ্ঞ। বেশ, কর, আমি না হয় তোকে সাহায্য করব। সেদিন রাতেই আমি গুরুদেবের মঙ্গল যজ্ঞে বসলাম। দমচাপা উৎকণ্ঠা নিয়েই বসলাম। বুকে যেন হাতুড়ির ঘা পড়ছিল। যজ্ঞ কিন্তু সুসম্পন্ন হলো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। ব্যাপারটা আস্তে আস্তে পেরিয়েও গেল মাথা থেকে। গুরুদেবের চোখের মনির পাশে আর কিচ্ছু দেখতে পাইনি। ভাবলাম বিপদ বোধহয় কেটে গেছে। তারপর আবার পথ চলা শুরু, পথ আর পথ। সেই যবে থেকে আমাদের যাত্রা শুরু হলো, তবে থেকে কত নদী, কত বন, কত মাঠ, কত সবুজ নীল, কত মানুষ পেরিয়ে গেলাম আমরা। এক নাগারে কেউই থাকিনি। থেকে গেছে পথ আর চলে গেছি আমরা। বাইরের এই খোলা চরাচরের মাঝে আস্তে আস্তে খুঁজে পেলাম আপন বাসা। পৃথিবীর এই পথ আমার চলার পথ। এই জল আমার পানের, এই নরম ঘাসের সবুজ গালিচা আমার বিছানা, আর ওই তারা ভরা আকাশ আমার ছাদ। একদিন এক ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছি। দুধারে ঘন বন, সন্ধে ঘনিয়েছে। ঘন নীল আকাশের চাঁদ উঠেছে এক ফালি। অপূর্ব জ্যোৎস্না, অপার্থিব। সে জিনিস তোরা শহরের মানুষেরা বুঝবি না। কানে ভেসে এলো একটা সুর। বাঁশি বাজাচ্ছে কোনো এক বাঁশুড়িয়া। অপরূপ সুন্দর সে সুর। আমি আনন্দে মাতাল হয়ে গেলাম সেই সুর শুনে। তারপর পথের পর পথ অতিক্রম করতে করতে এসে পৌঁছলাম উত্তরপ্রদেশের এক গ্রামে। গ্রামের পাশের এক বনেই আশ্রয় নিলাম। এখানে আসা থেকে গুরুদেবের মুখে আশঙ্কার রেখা দেখেছিলাম। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার গুরুদেব? পাশের গ্রামটায় একটা ব্যাপার আছে। অনেক পাপ জমা হয়ে আছে গ্রামটায়। এত পাপ জমা হলে কি হয় জানিস? শকুন যেভাবে মরার অস্তিত্ব টের পায়, তেমন করে পাপের গন্ধ পায় বহু দূরের অন্ধকারের বাসিন্দা। তখন তখন কি হয় বাবা? কি হবে? একের পর এক অশুভ শক্তি এসে জমা হবে। এই গ্রামেও হবে। তখন নিজের চোখে দেখা বাবা, তখন এই অশুভ শক্তির প্রভাবে গ্রামের পর গ্রাম ছেয়ে যায়। মড়ক লাগে। লোকের মরা পড়ে পড়ে পচে গলে নষ্ট হয়। সৎকারের লোক থাকে না। মানুষজন সব হঠাৎ নরপিশাচ হয়ে যায়। তখন মানুষ রক্ত চায়, মানুষের তাজা রক্ত। তবে কি এই গ্রামেও? ঝড় এসে গেছে। কয়েকজন আসে আমাদের কাছে সেই রাতে। ওদের গ্রামে এক মেয়ের নাকি ভর হয়েছে। আমরাই নাকি বাড়ি তাকে বাঁচাতে। তো গেলাম ওদের সাথে। পথে মেয়েটার ভর হওয়ার এক বিভৎস কাহিনী শুনলাম। মেয়েটা নাকি কাল দুপুরে কোথায় গিয়েছিল, ফিরে এসেই কেমন যেন আচরণ শুরু করে। সন্ধেবেলা জ্বর আসে। গায়ের কবিরাজ ওষুধ দেয়, তা খেয়ে রাতের দিকে জ্বর ছেড়ে যায়। মাঝরাতে যখন গোটা গ্রাম নিশুতি, তখন মেয়েটির মা হঠাৎ দেখে মেয়ে ঘরে নেই, উঠোনে ঘুরছে। তাড়াতাড়ি ঘরে নিয়ে এসে শুইয়ে দিতে যেতেই
মেয়েটা কেমন যেন হয়ে যায়। একটা পুরুষের গলায় সে চিৎকার শুরু করে। সেই চিৎকারে ঘুম ভেঙে যায় গোটা গ্রামের। তারপরই মেয়েটার মায়ের গলার আর্তনাদ। সবাই ছুটে এসে দেখে মেয়েটার মা মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে খাটে বসে আছে মেয়েটা। আর মেয়েটার মুখে একটা কাঁটা হাত। তার মায়ের হাত কামড়ে ছিঁড়ে নিয়েছে তার মেয়ে। ঘর রক্তে ভেসে যাচ্ছে। মেয়েটাকে বেঁধে রাখা হয় আর ওই মা ওই আকস্মিক আঘাত সইতে পারেনি, মারা যায়। আমরা কথা বলতে বলতে একটা বাড়ির কাছাকাছি আসতেই মনটা কুঘাইতে লাগলো। কি যেন একটা আছে ওই বাড়িতে। গিয়ে দেখলাম লোকের জটলা একটা ঘরে। সেই ঘরে হাত পা বেঁধে পড়ে আছে 10-12 বছরের একটা মেয়ে। এমনি সবকিছু সাধারণ একেবারে, কিন্তু তারপরেই চোখ পড়লো মেয়েটার পাশে মেঝেতে চাপ চাপ রক্ত শুকিয়ে জমে আছে সেখানে। কাল কোথায় গিয়েছিল এই মেয়ে? বনের মধ্যে একটা বিশাল পরিত্যক্ত কুয়ো আছে, সেখানে গেছিল সঙ্গী। জায়গাটা ভালো না। আচ্ছা, ও কি সঙ্গে করে কিছু এনেছিল? এই যেমন গাছের ডাল বা পাথর জাতীয় কিছু? একটা রংচন্দি পাথর, খুব পছন্দ হয়েছিল ওটা ওর। আমায় বলছিল। সর্বনাশ! শিগগির দূর করো এটাকে। এক্ষুনি এটা গুঁড়ো করে ভাসিয়ে দাও আশপাশে কোনো পুকুর বা নদীতে, এক্ষুনি। তারপর গুরুদেব এগিয়ে গেলেন মেয়েটার দিকে। এতক্ষণ মেয়েটা নির্জীব হয়ে পড়েছিল। গুরুদেবকে এক ঝলক দেখে সে লাফিয়ে উঠতে গেল। গুরুদেব থামলেন না, এগিয়ে গেলেন। এইবার ঘরে একটা কিছুর প্রভাব টের পেলাম। কিছু একটা হচ্ছে। তাপমাত্রা এক ধাক্কায় অনেক নেমে গেছে। হ্যারিকেন জ্বলছিল ঘরে, তার আলো কমে গেল। মনে হলো একটা শ্মশানে দাঁড়িয়ে আছি একা। হঠাৎ একটা জান্তব চিৎকারে বুকের রক্ত জল হয়ে গেল। মেয়েটা চিৎকার করছে। গুরুদেবের হাত ওর কপালে। অস্ফুটে মন্ত্র পড়ছে গুরুদেব। ওই চিৎকার মানুষের গলা থেকে বেরোতে পারে আমার জানা ছিল না। তা নাকি এই গলাটা মানুষেরই নয়? হঠাৎ মনে হলো ভূমিকম্প শুরু হয়ে গেছে। ঘরটা কেউ যেন কাঁপাচ্ছে ধর ধর করে। লণ্ঠন নিভে গেছে। বাইরে থেকে আসা চাঁদের আলোর রংটা খেয়াল করলাম, রক্তের মতো লাল। সেই আলোয় দেখলাম মেয়েটা শরীরের সমস্ত বাঁধন খুলে উঠে দাঁড়িয়েছে। হাওয়ায় ভাসছে তার শরীরটা। তারপরে কি দেখলাম মেয়ে নয়, দাঁড়িয়ে আছে একটা পুরুষ, প্রায় 7 ফুট লম্বা, বিশাল চেহারা, সারা শরীরে পেরেকের মতো কি সব বেঁধানো। গোটা শরীর ক্ষত বিক্ষত, পুঁজ রক্তের এক বিশ্রী গন্ধে দম আটকে এলো আমার। তারপর চোখ পড়লো মুখের দিকে। মুখ বলে কিছু নেই, গোটা মুখটা একটা
থ্যাতলানো মাংসের অবয়ব। কেবল চোখ দুটো জ্বলছে বিভৎস রাগে আর বৈচারিক আনন্দে। গর্জন করছে লোকটা, তারপর হাত তুলল। আঙুলের ডগার বড় বড় ধারালো নখগুলো ঝলসে উঠল, কিন্তু মারতে পারল না। গুরুদেবের দৃষ্টির সামনে আটকে গেল সেই হাত। ঘরটায় প্রচন্ড এক লড়াই বাঁধল গুরুদেব আর সেই দানবের। দৃষ্টির লড়াই প্রচন্ড জোরে বাতাস বইতে লাগলো। মনে হলো আজ বুঝি সব শেষ হয়ে যাবে। দানবের ওই চোখে চোখে কেমন যেন একটা আকর্ষণ আমার মনকে আচ্ছন্ন করে দিল। কষ্ট করে নিজেকে দৃঢ় রাখলাম। ঘরের অর্ধেক লোক অজ্ঞান আর বাকিরা জড়ভরত হয়ে গেছে ভয়ে। অবশেষে সেই যুদ্ধ থামল। গুরুদেব জিতলেন। মেয়েটার অচেতন দেহটাকে শুইয়ে দিলেন। তারপর চাইলেন আমার দিকে। সেই দৃষ্টিতে আমার সব ভয় কেটে গেল। আহা, কি মধুর চাহনি! পৃথিবীর সমস্ত প্রেম যেন ওই দুই চোখে মিশে গিয়েছে। আর ভয় নেই, এই বলে গুরুদেব হন হন করে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি অনুসরণ করলাম তাকে। বাইরে এসে দেখলাম অনেকক্ষণ দম চেপে রাখার পর প্রকৃতি যেন প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। মৃদুমন্দ বাতাস বইছে আর সত্যি জ্যোৎস্না ফুটেছে, যার রং আর লাল নেই, এখন দুধ সাদা। আমরা আবার জঙ্গলে ফিরে এলাম। গ্রামবাসীরা তখনও ধাতস্থ হতে পারেনি। ফিরে এসে আমি জিজ্ঞাসা করলাম, গুরুদেব কি 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 করবেন? মেয়েটার শরীর থেকে পিশাচটাকে বের করা গেছে, কিন্তু শুধু বের করলে হবে না, ধ্বংস করতে হবে। গ্রামটার অতীতে অনেক পাপ জমা হয়ে আছে। এই পাপের বোঝাই অন্ধকারের নানা জীবকে আকৃষ্ট করছে। এই পিশাচটাও নিচু স্তরের অন্ধকারের এক বাসিন্দা, তাহলেও মারাত্মক শক্তিশালী আর জেদি। মেয়েটা গতকাল যে কুয়োর কাছে গেছিল, ওই কুয়োয় নির্ঘাত কিছু রহস্য লুকিয়ে আছে। আর যে পাথরটা সঙ্গে করে এনেছিল ওটাতে, কিন্তু যাক, সে পরের কথা। আগে আমাদের ওই পিশাচটার কথা ভাবতে হবে। ও বেটা মারাত্মক জেদি। আমি ওকে ওর জগতে ফেরাতে চাইলেও বেটা যাবে না। একবার নরমাংসের স্বাদ পেয়েছে, এত সহজে আর যায়? তাই আমি আমাদের জগৎ আর ওর জগতের মাঝখানে একটা খাঁচা বানিয়ে ওকে সেখানে আটকে রেখেছি। কিন্তু সে সেখানে চিরকাল বন্দি থাকবে না। এই খাঁচার মধ্যে সে ক্রমশ আরও শক্তিশালী হতে থাকবে। ঠিক 3 দিন পর খাঁচা ভেঙে যাবে, আর তখন ও হবে মুক্ত। আর ঠিক তখনই ও ফিরে আসবে আমার কাছে।
আমার গলা ছিঁড়ে আমার রক্ত খেতে, প্রতিশোধ নিতে। এরা সাধারণত মারাত্মক হিংস্র হয়। প্রথমেই এরা টেনে ছিঁড়ে ফেলে গলার নলি, তারপর ফালা ফালা করে দেয় পেটের মাংস, তারপর টেনে ছিঁড়ে বের করে আনে পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি। থাক, সে বিভৎসতার কথা আর নাই বা বললাম, শুধু শুধু ভয় পাইয়ে লাভ কি। কিন্তু যেটা কথা সেটা হলো, ও যখনই ফিরে আসবে ঠিক তখনই ওকে আমায় শেষ করতে হবে। কাজটা সোজা নয়, কারণ তখনই ও থাকবে সবচেয়ে শক্তিশালী। ততদিন আমাদের যজ্ঞ করতে হবে। আমি বসবো ভেতরে জঙ্গলের ওইখানে, আর তুই বসবি এখানে। তোর কাজ হবে জঙ্গলের চারিদিকে যজ্ঞ করে একটা মন্ত্রপুত বলয় তৈরি করা, যাতে পিশাচটা কোনোভাবেই জঙ্গল ছেড়ে পালাতে না পারে। কিন্তু খবরদার, আসন ছেড়ে উঠবি না, তাহলে কিন্তু তোর বাঁচার কোনো নিশ্চয়তা নেই। পিশাচটা কিন্তু তোকেও চেনে। গরুর এই কথায় আমার বুকে কাঁপন ধরল। মুখ শুকনো দেখেই আমার মনের অবস্থা আন্দাজ করে গুরুদেব বললেন, ভয় পাস না, আমি আছি তো। আমরা নিশ্চয়ই পিশাচটাকে শেষ করতে পারব। কিন্তু গুরুদেব, আপনি একা করবেন? হ্যাঁ। সে কি? কিন্তু যদি আপনার কিছু হয়ে যায়? কোনো কিন্তু নয়, তুই তোর কাজটা মন দিয়ে করবি, না হলে কিন্তু তোরও সর্বনাশ হয়ে যাবে। গুরুর আদেশ অমান্য করি কি করে? কথা বাড়ালাম না, যজ্ঞে বসলাম। পরদিন গুরুদেব আমাকে সব মন্ত্র শিখিয়ে গেলেন। তারপর একটা শিশি নিয়ে জঙ্গলের গভীরে ঢুকে গেলেন। আমি যজ্ঞে ঘন ঘন আহুতি দিয়ে গুরু শেখানো নির্মূল ফলাকার মন্ত্র পাঠ করতে লাগলাম। সময় এগোতে লাগলো। সত্যি বলতে ভয় আমার অন্তরাত্মা শুকিয়ে গেছিল। গ্রামে গিয়ে পিশাচটার কীর্তিকলাপ দেখে আর গুরুর মুখে ওর শিকার ধরার কথা শোনার পর থেকেই মনে হচ্ছিল বুকের মধ্যে হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। উৎকণ্ঠায় আমার দম বন্ধ হয়ে আসছিল। তবু যথাসাধ্য মনোযোগ সহকারে যজ্ঞ করছিলাম। সারাদিন তেমন কিছুই ঘটেনি, কিন্তু পরের দিন সকাল হতেই দেখলাম জঙ্গলের সূর্যে আলো প্রবেশ করছে না। কালো মেঘের ঘন ঘটায় ঢেকে রয়েছে আকাশ। মেঘের চাপা গর্জন শুনতে পেলাম। আরো কি আশ্চর্য জানিস? জঙ্গলে প্রতিদিন কত প্রাণীর দেখা পাই, কত শব্দ পাই, কিন্তু আজ সব শব্দ যেন কোথায় হারিয়ে গেছে। কেউ যেন গোটা জঙ্গলটাকে গলা টিপে মেরে দিয়েছে, ঠিক যেভাবে পিশাচটা মারে। সেই স্তব্ধতা আমার বুকে পাথরের মতন চেপে বসলো। তাও গুরুদেবের আশ্বাসবাণী স্মরণ করে আমি যজ্ঞ করে গেলাম। রাত নামলো। নিকষ কালো রাতের বুক চিরে জ্যোৎস্না নামলো, কিন্তু তার রং রক্তের মতো লাল। ঠিক সেদিনের মতো সে এক পাগল করা আতঙ্ক মনে হলো আমায় তাড়া করছে। কিন্তু আমি উঠলাম না যজ্ঞ ছেড়ে, কারণ জানি ওঠা মানে মৃত্যু। তৃতীয় অর্থাৎ শেষ দিন আরো অবস্থা ভয়াবহ। কালো মেঘ দেখে বোঝা যাচ্ছে না দিন কি রাত। হাওয়া দিচ্ছে না এক ফোঁটা। চারপাশে নিস্তব্ধতা,
যে কোনো সুস্থ লোককে পাগল করে দেবে। মন্ত্রোচ্চারণের সঙ্গে মনে পড়ল, আজ তো সেই রাত, আজ রাতেই ছাড়া পাবে সেই পিশাচ। তখন একা এইখানেই মৃত জঙ্গলে বসে নিজেকে বড় অসহায় মনে হলো। তাও প্রাণপণে যজ্ঞ চালিয়ে গেলাম। রাত নামলো, ভয়ানক রাত, নির্মম হিংস্র রাত। হাজার জ্যোৎস্না নেই, নিকষ পুরু অন্ধকার। সে অন্ধকার কেউ দেখেনি কোনোদিন। মনে হলো অন্ধকারের দেয়াল দিয়ে আমার চতুর্দিক ঘিরে দেওয়া হয়েছে। আমি বন্দী হয়ে গেছি সেই দেয়ালের মাঝখানে চিরকালের জন্যে। বুক চিরে কান্না বেরিয়ে আসতে গেল, নিজেকে সামলালাম। মন্ত্রে ছেদ পড়া বারণ। তারপর হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে ঝড় শুরু হলো। বহুক্ষণের গুমটের পর ঠান্ডা হাওয়ার ঝলক কিন্তু দেহ মনে শান্তি আনলো না। সে হাওয়া যেন আসছে কালের অতলে বিস্তৃত কোনো এক অন্ধকার কবর থেকে। শ্মশানের হাহাকার শুনতে পেলাম সেই হাওয়ায়। দেখতে দেখতে ঝড় বেড়ে গেল, প্রলয়, সাথে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির এক একটা ফোঁটা যেন ইস্পাতের ঠান্ডা ছুরি। প্রত্যেকটা ফোঁটা আমার চামড়ায় আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে মনে হলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সে কি ঝড় তোরা বুঝবি না। জীবনে একটিবার মাত্র অমন ভয়াবহ ঝড় দেখেছিলাম। বিশাল বিশাল গাছগুলো ঝড়ে আছাড়ি পিছাড়ি খাচ্ছে। গোটা জঙ্গলটা নিয়ে যেন ছিনিমিনি খেলছে কোনো এক অজ্ঞাত অথচ বিভৎস দানব। হঠাৎ গুরুদেবের গলা শুনলাম, প্রতিভাতি বালম প্রমাদাত্মং বিত্তমোহন নির্ভম ভয়বিলোক নাস্তি পরম ইতিবাণী চিৎকার করে মন্ত্র পড়ছে। যা বলছেন তার এক বর্ণ বুঝছি না কি ভাষা, কিন্তু বোঝা যাচ্ছে গুরুদেব ভীত। ভয়, গুরুদেব ভয় পেয়েছেন। জীবনে প্রথমবার এত অসহায় লাগলো নিজেকে। কিন্তু তারপরে সেই মনে পড়লো গুরুদেবের বাণী, আসন ছেড়ে উঠবি না, তাহলে কিন্তু তোর বাঁচার কোনো নিশ্চয়তা নেই। ক্রমে ঝড় আর বৃষ্টির সঙ্গে শুরু হলো পাঁচ পড়া। যজ্ঞের আগুন নিভে গেছে কখন, শুধু প্রাণপণের মন্ত্র পড়ে যাচ্ছে কেবল। দেখতে দেখতে গুরুদেবের কণ্ঠ ডুবে গেল হাওয়া আর বৃষ্টির আর্তনাদে। তখন আমি একা মন্ত্র পড়ে চলেছি। মনে জেদের মতো এসে গেছে, শেষ করব পিতাসটাকে যেভাবে হোক। তারপর ঝড় থামলো, বৃষ্টিও। গাছের পাতা থেকে জলের ফোঁটা মাটিতে পড়ার এক অদ্ভুত কোরাস আরম্ভ হলো। তার একটু পরই পাখির ডাক শুনলাম। জীবনে এত মিষ্টি শব্দ আগে শুনিনি। প্রলয়ের পর প্রাণের প্রথম স্পন্দনের ডাক যেন। তবে কি আবার সব স্বাভাবিক হয়ে গেল? পিশাচটা কি মারা গেল অবশেষে? জানি না, কিন্তু আসন ছেড়ে ওঠা বারণ। তিনি নিজে এসে মন্ত্র পড়ে আমাকে উঠাবেন, তাই মন্ত্র পড়া চালিয়ে গেলাম। গুরুদেবের আকাশ ফাটানো চিৎকার,
অর্থাৎ মৃত্যু যখন মরণ কামড়ে শুষে নেয় জীবিতের শেষ জীবন বিন্দুটুকু, তখনই বোধহয় এমন ভয়াবহ করুণ আর্তনাদ বেরোয়। তবে কি চিৎকার থামলো না, হয়ে চলল। মনে হলো কেউ ছিঁড়ে টুকরো টুকরো করছে গুরুদেবকে। আমি হতবুদ্ধি হয়ে গেলাম। মনে হলো গুরুদেব আমায় ডাকছেন। আমি সব ফেলে দৌড় দিলাম। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। কিন্তু গুরুদেব যেখানে গেছেন সেখানে যাবার পথে জঙ্গল আরো গভীর। মনে হলো এই বুঝি সেই গহীর অন্ধকার থেকে বেরিয়ে আসবে কোনো নাম না জানার দানব। আসুক, প্রাণ হাতে নিয়ে তাও আমি এগোবো। ডাকতেই থাকে, গুরুদেব গুরুদেব। হঠাৎ জঙ্গল পেরিয়ে দেখি একটা খোলা মাঠ মতো, ছোট্ট, আর সেখানে সেখানে পড়ে আছে, সেখানে পড়ে আছে, পড়ে আছে। দেরি হয়ে গিয়েছিল রে অনেক। জঙ্গলের মাটি রক্তে ভেসে যাচ্ছিল। এক জায়গায় একটা কাটা মাথা পড়ে আছে, ঘিও কিছুটা ছিটকে বাইরে বেরিয়ে আছে। পেটের জায়গাটায় একটা গর্ত, যেন হা করে হাসছে। পিশাচ খুবলে খেয়েছে পেটের মাংস, তারপর ছিঁড়ে বের করেছে নাড়ি ভুড়ি, অন্ত্র, পাকস্থলী। আমার থেকে দুটো হাত ছিঁড়া, ভাত খাওয়া একটা হাত কিছু দূরে পড়ে। সব যেন খুলে খেয়ে গেছে। চারপাশে পড়ে মাংসের ছিপড়ে। এগোতে যাচ্ছি, পায়ে নরম কিছু একটা চেপতে গেল। নিচে তাকিয়ে সাদা মতো জিনিসটা দেখে বুঝলাম একটা চোখ, খুবলে নেওয়া মানুষের চোখ। তাকালাম সেই কাটা মাথাটার দিকে। একটা চোখ খুবলে নেওয়া হয়েছে, আর এক চোখে তকতকে মৃত্যু ভয়। যন্ত্রণায় পাথর হয়ে গেছে মানুষটা। সূর্যের প্রথম আলোয় পাখির কুজনের মাঝে এই বীভৎস মৃত্যু দেখে সেই সুন্দর পরিবেশটাও আমার কাছে বীচের হুলের মতন বিষাক্ত মনে হচ্ছিল। আপনি কি করলেন তারপর? আমাকে কিছু করতে হয়নি, গুরুদেবী শেষকৃত্য সম্পন্ন করেন। মানে গুরুদেব নিজের শেষকৃত্য কিভাবে করলেন? না, নিজের শেষকৃত্য করবে বলিনি তো। তবে কার শেষ? আমি শুনিনি। গুরুদেবের সাবধান বাণী আমি শুনিনি। যজ্ঞ সম্পন্ন না করায় সে ভূত গুরুদেবকে ছেড়ে তাই আমাকে ধরল, গলার নলি টেনে ছিঁড়ে দিল। এই যে হৃৎপিণ্ডটা এখান থেকে খুবলে তুলে নিল। এইভাবে দেখলাম পেট ছিঁড়ে আমার চোখের সামনে বার করছে আমার নাড়ি ভুড়ি। হ্যাঁ, আপনি কিন্তু আপনি আমার সত্যি যে তুই চিনে ফেললি। না।
আমাদের অডিও ড্রামা সৌরভ দাসের গল্প দিব্যদৃষ্টি অবলম্বনে অঘরী। নাটকে অনিন্দর চরিত্রে সৌম্যজিৎ বোস, ত্রিবকানন্দের চরিত্রে অর্ক গাঙ্গুলি, ত্রিবকানন্দের গুরুর চরিত্রে শাশ্বত রায়চৌধুরী, চায়ের দোকানদারের চরিত্রে সৌম্যদীপ চক্রবর্তী, সুব্রতর চরিত্রে আয়ুষ দত্ত এবং এডিটরের চরিত্রে স্নেহা পাখিরা। মূল গল্প সৌরভ দাস। গল্পটির নাট্যরূপ প্রদান করেছেন শাশ্বত রায়চৌধুরী এবং অর্ক গাঙ্গুলি। নাটকের সূত্রধার আমি জয়শ্রী বোস। ষড়রিপুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। নাটকের শব্দ মিশ্রণ এবং পরিচালনায় অর্ক গাঙ্গুলি।